এত মেডিকেল কলেজের পারমিশন দেওয়া হয়েছে, একটা মাশরুম গ্রোথ হয়েছে বাংলাদেশে, সব যা হয় আর কি। বাংলাদেশে যেই পরিমাণ শিক্ষক প্রয়োজন টোটাল, এই পরিমাণ শিক্ষক বাংলাদেশে এখন নাই। এই হাসপাতাল যদি এখন করা হতো, বর্তমান টাকায় প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা খরচ হতো। অনেকেই, সবাই না, অনেকেই একটা আনএথিক্যাল প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসটা এতটা ছিল না। এখন বড় চ্যালেঞ্জ হলো আসলে ভালো ডাক্তার আমাদের এখানে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। চর্চা সংলাপে আজকের অতিথি ফজলে রহিম শাহরিয়ার। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব ফজলে রহিম শাহরিয়ার, আপনাকে চর্চায় স্বাগত। ধন্যবাদ আমাকে। বাংলাদেশে অন্য সব মেডিকেল কলেজ শহর কেন্দ্রিক, বিভাগীয় জেলা শহরেই এসব কলেজ প্রতিষ্ঠিত। জহুরুল ইসলাম মেডিকেল কলেজই গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠিত। এর কারণ কি, উদ্দেশ্য কি ছিল? ধন্যবাদ। একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা সবার কাছে প্রশ্নের আমাদের জবাবদিহিতা করতে হয়। জহুরুল ইসলাম সাহেব একজন শুধু ব্যবসায়ী ছিলেন না, উনি একজন বড় মাপের একজন ফিলান্থ্রপিস্ট ছিলেন এবং সমাজ নিয়ে উনি চিন্তা করতেন। উনি দেখেছেন গ্রামে কি ধরনের মানুষের জীবনযাত্রা এবং তাদের চিকিৎসা সুযোগ সুবিধা কেমন। যখন উনি সিদ্ধান্ত নিলেন 1989 সনে একটা হাসপাতাল করবেন, তখন ঢাকাতে তেমন কোনো হাসপাতাল ছিল না। এই হাসপাতাল যদি এখন করা হতো, বর্তমান টাকায় প্রায় 2.5 থেকে 3 হাজার কোটি টাকা খরচ হতো। তখন এত টাকা খরচ হয়নি, তখনকার মুদ্রায় যা হওয়ার এত টাকা ছিল না, বাট অনেক টাকা খরচ হয়েছিল। এই হাসপাতাল যদি ঢাকায় করতেন তাহলে কিন্তু অনেক লাভজনক হতো। এটা উনি করেছিলেনই শুধুমাত্র সমাজের, গ্রামের গরিব যারা আছেন জনগোষ্ঠী, তাদেরকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এবং ওনার একটা ড্রিম ছিল যে উনি এখানে যদি একটা হাসপাতাল করেন, সেটা দুটো স্ট্রিম থাকবে। একটা স্ট্রিম থাকবে হলো জাস্ট গরিব লোকের জন্য, আর একটা স্ট্রিম থাকবে হলো অপেক্ষাকৃত যারা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য, কিন্তু সেটা হবে আন্তর্জাতিক মানের। ওনার কল্পনা ছিল ভারতে ভেলোরে একটা ক্রিশ্চিয়ান হসপিটাল আছে, ওই টাইপের একটা হসপিটাল করা, যেখানে সুপার স্পেশালিস্ট হসপিটাল বলা হয় এগুলোকে। হসপিটালগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, স্পেশালাইজ, সুপার স্পেশালাইজ হসপিটাল করার ওনার স্বপ্ন ছিল। ভেলোরে ওই হাসপাতালটি করেছেন কিন্তু একজন মিশনারি, জি তার উদ্যোক্তা, জি 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 উদ্যোগে এটি হয়েছিল। জি। আর এখানে একজন ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী উদ্যোক্তাই এই হাসপাতাল এবং মেডিকেল কলেজের উদ্যোগ নিলেন। যেহেতু গ্রামীণ স্বাস্থ্য সেবার সুযোগ কম এবং গ্রামীণ যারা শিক্ষার্থী, তাদের পড়াশোনার, শহরে এসে সবার পড়াশোনার সম্ভব না। করাও সম্ভব নয়, এই প্রেক্ষাপটেই তিনি এই হাসপাতালটির উদ্যোগ নিলেন এবং এটি যাত্রা শুরু করলো 1992 সালে। ফর্মালি অপারেশনে আনুষ্ঠানিকভাবে যে শিক্ষাক্রম শুরু হলো। জি জি। আর সেখানে অন্যান্য মেডিকেল কলেজ থেকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য কি কি বাড়তি সুবিধা, কি কি সুযোগ এবং পরিবেশটি কেমন? জি, এখানে সবচেয়ে বড় যেটা হলো, এটা হলো ফুললি রেসিডেন্সিয়াল হসপিটাল এবং মেডিকেল কলেজ, যেটা বাংলাদেশে খুব কম, এখন দু একজন থাকতে পারে। যতগুলো ছাত্র এবং ছাত্রী আছে প্রত্যেকের জন্য একটা করে সিট অ্যালোকেট করা আছে। তাদের থাকা, খাওয়া, তাদের বিনোদনের জন্য খেলাধুলার ব্যবস্থা, সব কিছুই করা আছে। এবং যেই পরিমাণ ছাত্রর জন্য যে পরিমাণ ক্লাসরুম দরকার, যত স্কোয়ার ফিট সরকারি যা আছে, সব কমপ্লাই করে। আপনার যে প্রশ্নটা ছিল যে এটা যদি আমরা বলি যে গ্রাম্য পরিবেশে এটা অবস্থাটা কি, তাহলে আমি এভাবে বলবো যে গ্রামে তখন যখন করা হয়েছে, ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। একটা হসপিটাল, মেডিকেল কলেজ করবেন, সেখানে ঢাকা শহরে প্রাইভেট মেডিকেল কলেজ একমাত্র হলো তখন বাংলাদেশ মেডিকেল কলেজ, আর কোনো মেডিকেল কলেজ হয়নি। গ্রামে গিয়ে কি লোকজন পড়াশোনা করবে? এই প্রশ্ন ছিল, এই চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ ছিল।
একটা মেডিকেল কলেজ করতে গেলে যে পরিমাণ আপনার প্রফেসরদের প্রয়োজন, সেই প্রফেসর কি ওখানে যাবেন? অভিজ্ঞ চিকিৎসক প্রয়োজন। তারপরেও সাথে একটা আইন আছে যে আপনার একটা মেডিকেল কলেজ হলে একটা হাসপাতাল লাগবে। সেই হাসপাতালে আপনার সিট থাকবে, সেখানে রোগী থাকবে এবং ভালো ডাক্তার লাগবে। গ্রামে কি ডাক্তার যাবেন? প্রশ্ন ছিল। এবং এই চ্যালেঞ্জগুলো সত্যিই মোকাবেলা করতে হয়েছে। তখন ডাক্তারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়েছে। একটা নামকরা ডাক্তার, আমি তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করব। ওনারা নিজেরা, তখন রাস্তা ছিল অত্যন্ত খারাপ, যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ এত এতটা খারাপ উন্নত ছিল না। মানে কোনো রকমই ছিল না। সকালবেলা রওনা দিলে আপনাকে ৫ ঘন্টা থেকে ৬ ঘন্টা সময় লাগতো যেতে, ভাঙ্গা রাস্তা, সারা শরীর ব্যথা হয়ে যেত। ওখানে কিন্তু ওনারা যেতেন, যে ২ দিন থাকতেন বা ৩ দিন থাকতেন, থেকে রুগী দেখে ছাত্রদেরকে পড়িয়ে ঢাকায় চলে আসতেন। এই যে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার কারণে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এটা আমি বলবো যে একটা বিশাল এক্সপিরিয়েন্স। এটা আসলে অন্য কারো আছে কিনা আমার জানা মানে নেই। ভালো অভিজ্ঞতা, মানে জি, জি। এটা মানে আনন্দের অভিজ্ঞতা। আনন্দের অভিজ্ঞতা। এখন ওখানে আপনি যদি দেখেন, আজকে দাঁড়িয়ে একটা গ্রামে অত্যন্ত একটা গ্রাম ছিল, অজপাড়া গা ছিল, এটা একটা একটা গ্রাম, লিটারেলি একটা গ্রাম ছিল। সেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ট্রেন একমাত্র যেত, তাও সারাদিনের মধ্যে একটা দুটো ট্রেন যেত। আর রাস্তা ছিল ভয়াবহ রাস্তা, কোনো পাবলিক বাস টাস ছিল না, প্রাইভেট গাড়িতে যেতে হতো, তাও কার যেত না, জিপ যেতে হতো। ওই আমলে ৯২ সালে কটা জিপ ছিল। তারপরেও ডাক্তার সাহেবরা যেতেন, ওনাদের জন্য বিশেষ ধরনের গাড়ির ব্যবস্থা করা হয়েছিল যাতে তারা কষ্ট না পান। এই যে এই জায়গায় এটা করা হয়েছে, আস্তে আস্তে ডাক্তার সাহেব যারা আছেন তাদের মানবিকতার একটা বড় গুণ আছে। তখন বাংলাদেশে কিন্তু এই ধরনের প্রাইভেট প্র্যাকটিস শুরু হয়নি এখন যেটা আছে। মানে এই পরিসরে শুরু হয়নি, এই এত বড় পরিসরে এত আর বড় শুরু হয়নি। পরিসর তো আছেই। দ্বিতীয়ত হলো যে এখন উইথ ডিউ রেসপেক্ট, অনেকেই, সবাই না, অনেকেই একটা আনএথিক্যাল প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসটা এতটা ছিল না। ডাক্তার সাহেবদের একটা মন ছিল, আমি একটা সাধারণ লোকের মানে চিকিৎসা সেবা সেবার সেবার একটা সেবার মন। সেবার মন ছিল। এটা ওনারা ওইখানে পেতেন। মানে গ্রামের গরিব লোকেরা আসতেন চিকিৎসার জন্য। 50% লোক ফ্রি চিকিৎসা পেত, আর 50% লোককে শুধুমাত্র 50 টাকার বিনিময়ে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হতো, কনসালটেন্সিটা। এটা ওনাদের একটা নাড়া দেয়। তখন তৎকালীন প্রায় পরবর্তীতে যে কোনো যদি বিশিষ্ট প্রফেসর বা চিকিৎসকদের যাওয়া হতো, ওনারা ভলেন্টারিলি ওখানে চলে যেতেন, ওনাদেরকে সামান্য রিমিউনারেশন দেওয়া হতো, ওনারা যেতেন। এটা বর্তমানে অনেকটা অ্যাবসেন্ট। মানে ৩৪ বছর পর জি, হাসপাতালটি কোন অবস্থায় আছে, আপনারা এটি এই পর্যায়ে নিয়ে আসতে, এবং সেখানে শুধু মেডিকেল কলেজ, হাসপাতাল, এর 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 পাশাপাশি নার্সিং ইনস্টিটিউট আছে, নার্সিং কলেজও আছে। তো এটি করার ক্ষেত্রে আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, কোনো প্রতিকূলতার, সরকারের সহযোগিতা কতটা পেয়েছেন, বা বিভিন্ন সরকারের সময় এটা হয়েছে? আর বাজেট, যেখানে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত, এর চারপাশেই কিন্তু খুব কাছাকাছি জায়গা, সীমান্ত। যেমন যদি আমরা ভারত সীমান্ত বলি, এরপর নেপাল, তার আরেকটু দূরে জি, জি, ভুটান, এসব দেশের শিক্ষার্থীরা একটা বড় অংশ এই জহুরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী, জি, জি। এবং তারা অনেকে বের হয়ে গিয়েছেন এখান থেকে। তো এই যে বাইরের বিদেশি শিক্ষার্থীদের আগ্রহের কারণটা কি? আহ, আমি একটু আপনাকে বলি যে আপনার কেন এখানে যায়। প্রথম হলো আমি যেটা বলেছিলাম যে এখানে একটা আপনার সবার জন্য থাকার ব্যবস্থা আছে, লেখাপড়ার স্ট্যান্ডার্ড অনেক ভালো, এবং মেডিকেল এডুকেশনের একটা প্রি কন্ডিশন হলো আপনাকে রোগী পেতে হবে, হাতে কলমে চিকিৎসা শাস্ত্র শিখতে হয়। এটা মানে ক্লাসরুমে বসে প্র্যাকটিক্যাল শিক্ষা যেটা প্র্যাকটিক্যাল বলে। শিখতে হয়। এখানে রোগীর কোনো অভাব নেই। এই মুহূর্তে আমরা গড়ে ২৮০০ থেকে ৩,০০০ রোগী আউটডোরে আমাদের প্রতিদিন আসে। প্রতিদিন আসে। এটা একটা বিশাল একটা ব্যাপার। যেহেতু আমাদের শিক্ষকরা ডেডিকেটেড শিক্ষক, ফুল টাইম প্রফেসর, যার জন্য তারা জীবনের একটা বড় সময় এবং প্রতিদিনের একটা বড় সময় এখানে দিচ্ছেন পড়াশোনার ব্যাপারে, হয় শিক্ষার্থীদের জন্য অথবা রোগীর জন্য। রোগীর জন্য।
যার কারণে শিক্ষার্থীরা অনেক ভালো শিখছে। আপনি যদি এখন ঢাকা বা বাংলাদেশ অন্য মেডিকেল যে কোনো কলেজ। বিশ্ববিদ্যালয়ে যদি যান, ওখানে গেলে দেখবেন যে প্রচুর সংখ্যক ডাক্তার যারা পোস্ট গ্রাজুয়েশন করছে যারা জোরিসা মেডিকেল কলেজে। আমি ব্যক্তিগতভাবে অনেক প্রফেসরদের সাথে কথা বলেছি। আমাদের একটা সুবিধা হলো জোরিসা মেডিকেল কলেজ থেকে যে ছাত্ররা আসে, এই ছাত্রদেরকে আমাদের খুব বেশি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী যারা আসে, আমি ছাত্র বলতে ছাত্রছাত্রী বোঝাতে যাচ্ছি, দুঃখিত, এদেরকে কিন্তু আমাদের খুব কষ্ট হয় না পড়ানোর জন্য। এরা তুলনামূলকভাবে অনেক ভালো জিনিসটা বুঝে নেন। আমি এটা বলার উদ্দেশ্য হলো এই জিনিসটা যদি বাংলাদেশে ঘটনা ঘটে তাহলে একই জিনিস ভারতে হচ্ছে, নেপালে হচ্ছে। ওখান থেকে যারা আসেন, আমাদের কিন্তু অ্যাম্বাসেডার হলো ছাত্ররা, যারা পড়ে গেছেন তারা ভারতের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অত্যন্ত ভালো করছে এবং তারা খুব সহজেই এখানে অ্যাডমিশন পাচ্ছে, পড়াশোনা করে তারা প্র্যাকটিস করছে। এটা একটা বিশাল ব্যাপার। জর্জিয়া মেডিকেল কলেজে সম্ভবত প্রথম আমাদের এখানে শুরু হয়েছিল ভারতের কাশ্মীর থেকে ছাত্রছাত্রী আসতো, প্রচুর আসতো প্রচুর ছাত্রছাত্রী আপনাদের কাশ্মীর থেকে আসতো। এখন কিন্তু আমাদের সারা ভারতের থেকে আসে, দক্ষিণ ভারতের থেকে আসে, যেখানে ভারতের পড়াশোনার স্ট্যান্ডার্ড হাইয়েস্ট এটা দক্ষিণ ভারত, বিশেষ করে মেডিকেল এডুকেশনে। সেন্ট্রাল ইন্ডিয়া, দিল্লি বা আশেপাশের যে স্টেটগুলো আছে, উত্তর পূর্ব ভারতের জি, রাজ্যগুলো ওখান থেকে। থেকে, নেপাল থেকে আসে, ভুটান থেকে আসে। নেপাল থেকে না, আমি বলতে চাইছি স্ট্যান্ডার্ডটা কতটুকু হয়েছে যে দক্ষিণ ভারত এবং মধ্য ভারত থেকে যদি লেখাপড়া করতে এখানে আসে, তার মানে তারা চয়েস করে এসেছে, নট বাই ডিফল্ট। এটা হলো সবচেয়ে বড় জিনিস এখানকার, যে আপনি জিজ্ঞেস করছেন যে কেন আসেন, এবং তারাই অ্যাম্বাসেডার, তারাই তাদের ছোট ভাই, তাদের কাজিনস, তাদের প্রতিবেশী, বন্ধু বান্ধবের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে আমাদের এখানে পড়াশোনা করার জন্য। এখন এই মুহূর্তে শিক্ষার্থীর সংখ্যা কত, আর এর মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা? আমাদের হলো কোটাতে, সরকার কোটা দেওয়া আছে, 40% হলো ফরেন স্টুডেন্ট আমরা নিতে পারবো ম্যাক্সিমাম, সর্বোচ্চ। আর আমাদের হলো 100 পার ইয়ার আমরা ইনটেক করতে পারি। ও 100 হিসাবে আমাদের 5 বছরের কোর্সে 500 স্টুডেন্ট থাকার কথা, তার চেয়ে একটু কম আছে এখন, কারণ হলো মাত্র একটা কোর্স বেরিয়ে গেছে, আর এটা ভর্তি হওয়ার কথা ছিল, এখনো ভর্তি হচ্ছে না। এই হিসাবে এখন 517 জন স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের এখানে আছেন। এর মধ্যে বিদেশি কত? 40% বিদেশি, 4-5 করে 200 কিছু বেশি বিদেশি আছে। না তো সে তো অনেক সংখ্যায় অনেক। জি জি জি। এবং সম্ভবত বাংলাদেশের ঢাকা মেডিকেল মানে অন্য কোনো মেডিকেল কলেজে আহ, এত এই এত বেশি হারে বিদেশি শিক্ষার্থী নেই। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা আমরা আমাদেরকে গর্ববোধ করি, অনেকের চেয়ে আমাদের বেশি। আপনার মেডিকেল কলেজে আরও দেখলাম পরিসর বাড়ানো হচ্ছে, নতুন নতুন ভবন হচ্ছে। আমরা কয়েক মাস আগে এই যে মনোজ কান্তি রায়ের সঙ্গে আমরা গিয়েছিলাম এবং সেখানে আপনার সঙ্গেও দেখা হয়েছিল। সেখানে দেখলাম যে একটা অন্য শিক্ষার যে পরিবেশ, শিক্ষার মানে একটা শান্ত শান্ত নিরিবিলি পরিবেশ, যেটা শহরের কোলাহল থেকে মুক্ত। আর সেটা খুবই মানে যে কোনো শিক্ষার্থীরই সেটি ভালো লাগবে, যে কোনো শিক্ষকেরও ভালো লাগবে, যারা এবং সারাদিনই হয় শিক্ষা অথবা চিকিৎসা, এ নিয়েই কিন্তু সেখানকার যারা চিকিৎসক তারা সময়টা দিতে পারেন। তো সুতরাং এরকম একটা পরিবেশ যদি আমরা অন্য জায়গায়ও দেখতাম তাহলে আমার মনে হয় যে সেটা শিক্ষার্থীরা অনেক বেশি পেতেন। এখন এই যে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি, মানে এটাকে সম্প্রসারণের আরো কতদূর নিয়ে যেতে চান? হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, যে আমরা কোথায় নিয়ে যেতে চাই। আমাদের তো সবসময় স্বপ্ন থাকে একটা বিশাল কিছু করার। আমি অতি সম্প্রতি এটাকে পোস্ট গ্রাজুয়েশন কোর্সও চালু করেছি। খুবই ভালো, কারণ এটা বোধহয় সব মেডিকেল কলেজে না না, নাই। হাতে গোনা কয়েকজনের আছে আর কি। এখন বড় চ্যালেঞ্জ হলো আসলে ভালো ডাক্তার আমাদের এখানে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। বিগত কয়েক বছরে আপনার এত মেডিকেল কলেজের পারমিশন দেওয়া হয়েছে, একটা মাশরুম গ্রোথ হয়েছে বাংলাদেশে, সব যা হয় আর কি, পলিটিক্যাল কনসিডারেশন হলো মূল কিন্তু মানটা উদ্দেশ্য। সেভাবে আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই না, আমি সেটা বলতে চাচ্ছি না। পলিটিক্যাল কনসিডারেশন অনেকগুলো হয়েছে, যার জন্য বাংলাদেশে যেই পরিমাণ শিক্ষক প্রয়োজন টোটাল, এই পরিমাণ শিক্ষক বাংলাদেশে এখন নাই। কারণ শিক্ষক হতে গেলে আপ টু সিনিয়র লেকচারার যারা, তারা হলো
আপনার এমবিবিএস হতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে উপরে যেতে হলে তাকে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে তার সংশ্লিষ্ট সাবজেক্টে। এটার খুবই অভাব, ভয়াবহ অভাব বাংলাদেশে এখন, যার কারণে আমরা ফুল টাইম ফ্যাকাল্টি পাওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যাট দিস মোমেন্ট। তার মানে খণ্ডকালীন ফ্যাকাল্টিও আছে। খণ্ডকালীন সামান্য কিছু আছে, কারণ আমাদের এখানে যেতে চায় না গ্রাম অঞ্চল। এখনকার আমি একটু মানসিকতা পরিবর্তন হচ্ছে সমস্ত সেক্টরে, আমি শুধু ডাক্তারের কথা বলবো না, মানুষ গ্রামে যেতে চায় না, শহরমুখী হয়ে গেছে, শহরে থাকতে চান, ছেলে মেয়েদের নিয়ে এখানে থাকতে চান। এখানে পাঠানো নতুন ইয়াঙ্গার জেনারেশনকে পাঠানো ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট এই মুহূর্তে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া আমরা যেটা করেছি সেটা হলো আমাদের একটা মেডিকেল নার্সিং ইনস্টিটিউট আছে ওখানে, গ্রামের লোকদেরকে শুধু মেয়েদেরকে ওখানে হলো আপনার প্রবাবলি 10% অফ দ্য স্টুডেন্ট ক্যান অনলি পুরুষ। আচ্ছা, আর মানে পুরুষ নার্সও তো আছে, পুরুষ সে কারণে পুরুষ হচ্ছে 10%, 90% হলো মহিলা নারী। তো যেটা হয়েছে এটা মহিলাদের এম্পাওয়ারমেন্ট হয়েছে। ওই এলাকায় মহিলারা এখন কিন্তু একটা বিশাল ক্ষমতায়ন হয়েছে তাদের হাতে। তুলনামূলকভাবে পুরুষের থেকে মহিলাদের আর্থিক ক্ষমতা বেড়ে গেছে। কারণ একটা গ্রামের সাধারণ গ্রামের একটা তো ছেলেরা পড়াশোনা করে না হায়ার স্টাডিজে, এখানে এইচএসসি পাস করার পরে সে একটা ডিপ্লোমা করছে, এটা একটা বড় জিনিস। এবং এখানে স্থানীয় লোকেরই পড়াশোনা করে, দূরের থেকে এখানে আসে না ডিপ্লোমাতে। তারপরে আমরা একটা বিএসসি নার্সিং করেছি, আমাদের ইচ্ছা আছে এটাকে একটা মাস্টার্স কোর্স করা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে। তাছাড়া আপনি জানেন যে একজন চিকিৎসা সেবাকে যদি সম্প্রসারণ করা হয়, ন্যাশনালি যদি সবাইকে রিচ করতে হয়, তাহলে সবচেয়ে বড় যেটা সেটা ডাক্তাররা তো অসহায়, ডাক্তারদেরকে আরও অন্য অন্য সার্ভিসের লোকরা হেল্প করতে হয়। একজন ডাক্তারের সাথে 3 জন নার্স লাগে বা 5 জন, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, স্বাস্থ্যকর্মী লাগে, তার সাথে লাগে হলো টেকনিশিয়ানস, সব রকম টেকনিশিয়ানস। এটা বাংলাদেশে খুবই অভাব। আমরা মাথায় আছে যে একটা টেকনিক্যাল কলেজ করব, যেখানে মেডিকেল টেকনোলজিস্টরা আসবে, ভবিষ্যতে মেডিকেল টেকনোলজিস্টরা বিএসসি টেকনোলজিস্ট হবে। এই পর্যায়ে যখন যাবে বাংলাদেশে, তখন স্বাস্থ্যসেবা এমন পর্যায়ে যাবে যে বাংলাদেশ থেকে কোনো লোক আর বিদেশে যাবে না চিকিৎসা। বাংলাদেশের ডাক্তাররা কিন্তু যথেষ্ট জানে, কিন্তু ওনার ডায়াগনোস করা খুবই কঠিন, কারণ উনি যে আপনার এক্সরেটা আসতেছে, সে এক্সরে তোলা যেভাবে তুলতে হয় সেটা কিন্তু টেকনিশিয়ান জানেন না, অথবা যে ব্লাড টেস্টটা হচ্ছে সে যে প্রোটোকল আছে, একটা ব্লাড নেওয়ার পরে কীভাবে মাইক্রোস্কোপের নিচে নিতে হবে বা মেশিনের ভিতরে ঢুকাতে হবে এটা জানে না, এদেরকে পড়াতে হবে, জ্ঞান দিতে হবে। এগুলো যখন ঠিক মতো হবে তখন কিন্তু বাংলাদেশ স্বাস্থ্যসেবার মান অনেক উপরে চলে যাবে। আরেকটা আপনার যেহেতু সুযোগ দিয়েছেন এখানে, বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য আরও অনেকগুলো ইনস্টিটিউট করা দরকার, কারণ না হলে তো পড়াবে কারা। আপনি আইনে বলা আছে যে এতজন পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, এতজন জি এতজন এমবিবিএস থাকতে হবে, প্রফেসর হতে হবে, এতজন অ্যাসোসিয়েট প্রফেসর হতে হবে, এতজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এতজন লেকচারার হতে হবে। আমরা তো ধরেন প্রাইভেট সেক্টর, আমরা ওরকম না, অ্যাট্রাকশন কম, কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য সবাই খুব চেষ্টা করে। বাংলাদেশের সরকারের প্রচুর মেডিকেল কলেজ, বিভাগীয় শহর ছাড়া ডিস্ট্রিক্ট লেভেলের মেডিকেল কলেজগুলো আছে, এখানে কিন্তু এই পরিমাণ প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর নাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চালাচ্ছে। এমনও জায়গা আছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি 3টা সাবজেক্ট পড়াচ্ছেন ওনার সাবজেক্টের বাইরে, যেটা একদম সম্পূর্ণ অনুচিত, আমরা এটা অ্যালাউ করি না। কারণ আমি যদি ধরেন ফিজিওলজি পড়াচ্ছি, আমি মেডিসিনও পড়াচ্ছি, আমি গাইনোকোলজি পড়াচ্ছি, এটা সঠিক না। ভালো জ্ঞানের জন্য কিন্তু স্পেশালিস্ট দরকার। এই জায়গায় কিন্তু অ্যাড্রেস করা উচিত, এটা ন্যাশনাল লেভেলে করতে হবে, এটা আমরা করতে পারবো না, আমরা দাবি করতে পারি। আপনি শিক্ষক অপ্রতুলতার কথা বলছিলেন, দক্ষ শিক্ষক, জি জি মানে চিকিৎসা বা দক্ষ চিকিৎসকের। একইভাবে অনেক নতুন নতুন প্রজন্মের যে মেডিকেল কলেজগুলো, সেখানে যন্ত্রপাতিরও অভাব, মানে শিক্ষার্থীরা যে প্র্যাকটিক্যাল শিক্ষা নেবেন জি। সেই যন্ত্রপাতি যথেষ্ট নেই। এক্ষেত্রে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে তো কোনো সমস্যা আছে বলে মনে হয় না। আমরা বা যদি আছে বলি কিনা? একটা অজপাড়া গায়ে, আমি একটা অজপাড়া গা বলবো, এটা একটা গ্রাম, এটা সিম্পলি গ্রাম, বেসড অন দিস মেডিকেল কলেজ এবং জরুরি অন্য অন্য আরও কিছু অ্যাক্টিভিটিস আছে।
ওটার কারণে একটা গ্রাম আপনি গিয়েছেন, এটা শহরেই মনে হয়, শুধুমাত্র বেসড অন দিস অ্যাক্টিভিটি। ওখানে আমাদের এখানে আপনার এমআরআই মেশিন আছে, সিটি স্ক্যান মেশিন আছে, আপনার সিআর মেশিন আছে। সিআর হাত পা ভেঙে গেলে এটা দেখে স্ক্রিনের মধ্যে দেখে অপারেশন করা যায়। আমাদের ইচ্ছা আছে এখন একটা হার্ট সেন্টার করা, একটা আপনার ক্যান্সার সেন্টার তৈরি করা। বাট প্রবলেমটা হলো স্থানীয় কটা লোকের ক্যান্সার হবে আর কটা লোকের হার্টের প্রবলেম হবে। ইকোনমিক্যালি যদি একেবারে ভায়াবল না হয়, এখন না হলেও ঠিক আছে, 5 বছর পরে যদি হয় আমরা স্টার্ট করে দেবো, 10 বছর পরে যদি আমরা দেখি। কিন্তু এটা আসলে কতটুকু হবে এবং আসলে লোকজন এখানে মিনিমাম কষ্ট দিতে হবে। আমরা কিন্তু রিয়েলি নমিনাল কস্টে আমরা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে দিই। থাকেন। আপনি জেনে অবাক হবেন, 360 টাকায় একটা ওয়ার্ডে একটা রুগী তার চিকিৎসা পান, তার 4 বেলা খাবার সহ। 4 বেলা খাবার সহ একজন 360 টাকায় একজন রুগী পাচ্ছেন ওয়ার্ডে। বেস্ট যে কেবিনটা, সেই কেবিনে আমরা 3000 টাকা নিচ্ছি উইথ এসি। মানে ঢাকায় হয়তো এটা হয়তো 20,000 বা আরো বেশি, কাছাকাছি তো হবেই, কাছাকাছি তো হবেই। তো দিস ইজ দ্য সিচুয়েশন। আপনারা এই আমাদের ক্যান্সারের কথা বলছিলেন, যে ক্যান্সার তো বাংলাদেশে এখন একেবারে বিশাল একটা মহামারী হিসেবে। একটা মহামারী হিসেবে কিডনি রোগী, জি, এটারও কিন্তু একটা প্রাদুর্ভাব সারা দেশে, এবং কিডনি রোগীদের অনেকে বাইরে চিকিৎসার জন্য জি, জি। যান, এবং কিডনি যে এই ট্রান্সফার করতে হয়, ট্রান্সপ্লান্টেশন করতে হয়, আর তাতেও প্রথমত হচ্ছে এর বিকল্প পাওয়া কঠিন, জি। দ্বিতীয় হচ্ছে এটা নিয়ে একটা বাণিজ্য হচ্ছে। আপনার মেডিকেল কলেজে কিডনির আলাদা কোনো কেন্দ্র, আলাদা কোনো আলাদা আমরা যদি ইনস্টিটিউট করার বা ইউনিট করার কোনো আমাদের ইউনিট চিন্তা একটা আছে। আমাদের অনেকগুলো আপনার ডায়ালিসিস মেশিন আছে। ডায়ালিসিস প্রাইমারি চিকিৎসার জন্য এটা হয়, যখন আপনার মেডিসিনে কাজ হচ্ছে না তো ডায়ালিসিস করতে, আপনি জানেন এটা। ডায়ালিসিস করার জন্য আমাদের আলাদা একটা ইউনিটই আছে, প্রায় 14-15টা ডায়ালিসিস মেশিন আছে। এবং কিছু কিছু ডায়ালিসিস হয় সেটা হলো আবার খুবই কমপ্লিকেটেড, যাদের বিভিন্ন রকম হেপাটাইটিসের আছে, তাদের জন্য আবার একটা সম্পূর্ণ আইসোলেটেড একটা জায়গা রাখতে হয়, নাহলে আবার ক্রস কন্টামিনেশন হতে পারে। এই জিনিসগুলো আমরা খুব সাবধানে করছি। একই প্রশ্ন আমরা যেটা করেছিলাম, তারপরে আসলে সেই পরিমাণ ইনভেস্টমেন্টের পরিমাণে সেই পরিমাণ যদি রোগী না আসে আমাদের তো খারাপ লাগে। সার্ভিস আমরা এটা লাভজনক কিনা সেটা পরে, সার্ভিস আমরা যেটা অ্যারেঞ্জ করেছি সেই সার্ভিস আমরা 100% ইউটিলাইজ করতে পারছি না, সেটা হচ্ছে না, এই পরিমাণ রোগী পাওয়া কিন্তু যাচ্ছে না। যোগাযোগ ব্যবস্থা তো আগের চেয়ে উন্নত অনেক হয়েছে, উন্নত হয়েছে, এবং জি। এখন ঢাকা থেকে 2-2.5 ঘন্টায় জি। যাওয়া যায়, জি, জি। আর সুতরাং একটা সুবিধা। বিদেশি ছাত্র তো যা আপনারা ভর্তি করতে পারেন তার বাইরেও তো আগ্রহ আছে বলে অনেকে মনে হয়। আমরা যেটা করি গত 2 বছর আগে, মানে করোনার আগের না, পরিস্থিতিটা করোনার বলুন। আগে না, করোনার পরেই, এই সরকার পরিবর্তনের পরে আমাদের আসলে একটু বিশেষ করে ভারতীয় ছাত্র পাওয়ার একটু অসুবিধা হচ্ছে। দিস ইজ এ পলিটিক্যাল রিজন, কুড বি পলিটিক্যাল রিজন। আমরা আশা করি যেটা থাকবে এটা না, ঠিক হয়ে তো এটা যাবে অবশ্যই, এরকম যাওয়া উচিত সবসময় আর চলবে কি। না, এটা এটা চলতে পারে না দুটো দেশের সম্পর্ক এইভাবে। বাট যেটা হচ্ছে যে আমরা কিন্তু স্ট্রিঞ্জেন্ট একটা কোয়ালিটি ছিল, এর নিচে যদি কোয়ালিফাই করলো কিন্তু এর নিচে হলে আমরা ছাত্র নিতাম না। এবং দেয়ার ওয়াজ এ প্রেশার, আমাদের উপরে প্রেশার আসতো যে আমাদের একটা ছাত্র আসছে ভারত থেকে, আপনারা এটা ওকে নিয়ে নেন। আমি এটা বোঝানোর জন্য আপনাকে বলছি যে দেয়ার ইজ এ ডিমান্ড, মানে আগ্রহ কতটা তাদের? আগ্রহ কতটুকু, যে আমি যাকে তাকে ভর্তি করব না, আমাদের একটা থ্রেশহোল্ড আছে। নেপালের শিক্ষার্থী কিরকম? নেপালের একই অবস্থা, বেশ ভালো। তবে একটা জিনিস হয়েছে কি, সারা পৃথিবীতে শিক্ষাটা একটা তো বাণিজ্যকরণ হয়ে গেছে। বাণিজ্যকরণ হলে যেটা হয়, যদি গভর্নমেন্টের যদি খুব ভালো মনিটরিং না করে, তার কোয়ালিটি ডিটোরেট করে। নেপালে যে অবস্থা হয়েছে, ভারতে হয়েছে, প্রচুর মেডিকেল কলেজ নেপালও পারমিশন দেওয়া হয়েছে, ভারতেও পারমিশন দেওয়া হয়েছে, যার কারণে আমাদের ওখানে তারা ভর্তি হতে চাচ্ছে। এটা 2-3 বছর লাগবে। মানে যেটা হয়েছে যে যখন এটা দেওয়া হলো, তারপরে যখন বুঝলো যে কোয়ালিটি খারাপ, তখন কিন্তু আবার আমাদের ইনফ্লো বেড়ে গেল। মানে মানটা যাচাই করে না, হ্যাঁ, বাছাই করে। যেহেতু তার বাড়ির পাশেই পাশেই, জি। অথবা তার এটা কিন্তু ঠিক হয়ে গেল। শহরেই মেডিকেল আমরা কলেজ কিন্তু এটা ওভারকাম করে ফেললাম।
আমাদের স্ট্যান্ডার্ডের জন্য, টিচিং স্ট্যান্ডার্ড। এরপরে যেটা হলো, আবার এই কয়েকদিনে কয়েক হাজার, 5,000 10,000 এভরিথিং, আমার ফিগারটা মনে নাই, নতুন সিট, নতুন মেডিকেল কলেজকে ইন্ডিয়াতে বরাদ্দ দেওয়া হয়েছে, নেপালও দেওয়া হয়েছে কয়েকশো ছাত্রছাত্রী। যার কারণে আগামীতে আবার 1-2 বছর একটু ঝামেলা হবে। বাট মেইন জিনিস হলো মেডিকেল টিচিং ইজ এ ডিফারেন্ট। এখানে বেড সাইড টিচিং বলে একটা শব্দ আছে। রোগী থাকবে, প্রফেসররা পাশে দাঁড়াবেন, ডায়াগনোসিস করতে হবে ছাত্রদের, ওনারা বলবে তুমি দেখো কী রোগ হয়েছে, তারপর তার ইভ্যালুয়েশন হয়। এই জিনিসটা পাওয়া সবার জন্য ইট উইল ভেরি ডিফিকাল্ট। আমরা এই জহুরুল ইসলাম মেডিকেল কলেজ যখন পরিদর্শন করি বা শিক্ষক এবং অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে, অনেকেই দেখলাম যে ওখানেই পড়াশোনা করেছেন। জি, ওখানে পড়াশোনা করে ওখানেই শিক্ষকতা পেশায় গিয়েছেন, কেউ চিকিৎসক হিসাবে নিয়োজিত আছেন। জি। এই যে প্রতিষ্ঠানের প্রতি একটা আগ্রহ, তো এটি তো একটা কি বলে খুব ভালো আমাদের জন্য বিষয়। এটা খুবই একটা গর্বের বিষয় যে গর্বের আমাদের বিষয়, এখান আনন্দের থেকে বিষয়। এক্স স্টুডেন্টস ওনারা আসছেন এখানে পোস্ট গ্রাজুয়েশন করে, আমি বলতেছি না যে ব্যাচেলার্স করে আসছেন, পোস্ট গ্রাজুয়েশন করে। ঢাকাতে অনেক চান্স সুবিধা থাকার পরও অনেকে ওখানে সেটেল করছেন, মানে ওই পরিবেশটাই পছন্দ পছন্দ করছেন। করছেন। আমরা যেটা করেছি, ছাত্রদের যেমন টিচারদের জন্য বিভিন্ন রকম ফেসিলিটিস ডেভেলপ করা হয়েছে। কারণ গ্রামে থাকেন, এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই, খেলাধুলা যাচ্ছে। ছাত্রদের জন্য আমাদের স্টেডিয়াম আছে, একদম গ্যালারিওয়ালা স্টেডিয়াম আছে। খুব ভালো। আমাদের প্রত্যেক যেন কন্টিনিউয়াসলি আপনার বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট ছাত্রদের জন্য এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সারা বছর ধরে চলতে থাকে। এবং যেহেতু বিদেশি শিক্ষার্থী, সুতরাং দেশীয় শিক্ষার্থীর সাথে তাদের শিক্ষার্থীদের সঙ্গে তাদের একটা জি, কি বলে সংযোগ তৈরি হয়। জি, জি, আর শুধু শিক্ষার ক্ষেত্রে না, সাংস্কৃতিক যে তার কর্মকাণ্ডের জি, বিনিময়ে খেলাধুলার মাধ্যমে একটা মৈত্রীর বন্ধন তৈরি হয়। জি। আর সেক্ষেত্রেও এই বিশ্ববিদ্যালয়ে আমরা এটা করি। এই সাংস্কৃতিক মেডিকেল অনুষ্ঠান কলেজ একটা যখন বড় হয়, ভূমিকা। তখন যে ভারতের যে অঞ্চল থেকে বা নেপালের যে অঞ্চল থেকে যারা এসেছে, তারা তাদের এলাকার সাংস্কৃতিকটা আমাদের ফুটিয়ে তোলে, তাদের নাচ, গান, কবিতা আবৃত্তি বা একটা ছোট নাটিকার মাধ্যমে। এটা আমাদের কিন্তু কন্টিনিউয়াস রেগুলার চলতে থাকে এটা। তার ভাষা সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত হই, আমাদের ভাষা জি, সংস্কৃতির সঙ্গে জি, জি, তারাও পরিচিত হন। জহুরুল ইসলাম সাহেব তো শুধু এই মেডিকেল কলেজ করেননি, তিনি জি, জি, আমাদের এখানকার প্রথম দিকের উদ্যোক্তাদের একজন বললেও কম বলা হবে, যে অগ্রণী জি, উদ্যোক্তা। মুক্তিযুদ্ধে তার বিরাট অবদান। তিনি যে আরও তার যে ভীষণগুলো আমরা দেখি, যে সেটি হাউজিংয়ের ক্ষেত্রে, আর সেটি আহ, কৃষি ফার্মিংয়ের ক্ষেত্রে, আর সেটি অন্য ক্ষেত্রেও, আপনি যদি তার অন্য বিষয়গুলো, এমনকি ব্যাংকিংয়ের ক্ষেত্রেও, জি। তাই এটা যদি একটু ব্যাখ্যা করেন, আমি কি কি প্রতিষ্ঠান তিনি করেছেন আমি একটু এবং করে তার আসি। থেকে মানুষ কিভাবে উপকৃত আমি হয়েছে। এক সময় জরিসম গ্রুপের যেটা এগ্রিকালচার ইউনিট, ওটার আমি এক সময় দায়িত্বে ছিলেন। দায়িত্বে ছিলাম। আমি যখন এটা দেখেছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হলো, আমি অবাক হয়ে গেলাম। আমার লেখাপড়া করেছে ম্যানেজমেন্টে, আমি অবাক হয়ে গেলাম এটা কিভাবে এটা সম্ভব। বাংলাদেশে প্রথম কৃষিদের যে যান্ত্রিকীকরণ এবং কৃষিকে যে ইনভেস্টমেন্ট করা দরকার, এটা প্রথম শুরু হলো পাকিস্তানের শেষ সময় একটা চুক্তি হয়। এটা হলো ইরিগেশনের জন্য, ইরি ধান চাষ করার জন্য, যেটা সবুজ বিপ্লব নামে পরিচিত। তারপরে স্বাধীনতার পরে এটা কাজ শুরু হয় এবং 5,000 ডিপ টিউবওয়েল বসানো হয়। এটা জহুরুল ইসলাম সাহেব এই কন্ট্রাক্টটা নিয়েছিলেন। তখন পাঞ্জাবিদেরকে ডিফিট দিয়ে, ইউরোপিয়ানদেরকে ডিফিট দিয়ে উনি কাজটা নেন। অত্যন্ত সুনামের সাথে পৃথিবীতে এত বড় কাজ, একটা অসম্ভব কাজ, ওটা উনি কমপ্লিট করেন। তারপর ওনার মাথায় ঢুকে যে কৃষির উৎপাদনশীলতা বাড়াতে হলে যে কাজটা করতে, কৃষিকে আধুনিকীকরণ করতে হবে। আধুনিকীকরণ মানে হলো কৃষিতে ইনভেস্টমেন্ট আনতে হবে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। টেকনোলজি একটা ফিজিক্যাল টেকনোলজি, একটা জেনেটিক টেকনোলজি, একটা বায়োটেকনোলজি। এগুলো যদি একসাথে না হয় তাহলে কৃষি উন্নয়ন হবে না। উনি একই সঙ্গে বাংলাদেশের ধান, হাইব্রিড ধান, যেটা আমাদের উচ্চ অ্যাভারেজে ফলনশীল ধান। না, উচ্চ ফলনশীলের উপরে যেটা আচ্ছা হাইব্রিড, আচ্ছা।
হাইব্রিড ধান এটা হলো চীনের এক প্রফেসর, ওনার নাম লংপিন, লংপিন সাহেবের সাথে উনি কথা বলে এটা নিয়ে আসেন। এটা বাংলাদেশে প্রথম আসে। আমাদের দেশে যে সাধারণ ধান যেটা ইনব্রিড, সেটা হেক্টরে 1.5 থেকে 2 টন উৎপাদন হয়। আর যেটা উফোসি, যেটা হাই ইল্ডিং HYV, ওটা হয় ধরেন হলো 5.5 থেকে 6। আর হাই ব্রিড যেটা হয় সেটা হলো 11 থেকে 12 টন। মানে চিন্তা করেন, আপনি রিপ্লেস করতে পারেন 6 গুণ জমি ছেড়ে দিতে পারেন, 6 ভাগের 1 ভাগ জমি ছেড়ে দিতে, 6 ভাগের 5 ভাগ জমি ছেড়ে দিতে পারেন। এই যে চ্যালেঞ্জটা লাগবে, উনি তখন কল্পনা করেছিলেন। কল্পনা করার কারণে উনি যেমন ধানে এই কাজ করেছিলেন, মাছেও হাইব্রিড মাছ, যেটা তেলাপিয়া আমরা দেখি, যেটা আমরা পাঙ্গাস দেখি, এখন রুই কাতলা সবই হাইব্রিড আসছে চাষের। যেটা এটা জেনেটিক টেকনোলজি, এটা জেনেটিক্যালি মডিফাইড না, ক্রস ব্রিড করে এটাকে উৎপাদনশীলতা বাড়ানো হয়। এটা উনি নিয়ে আসেন। সবজি নিয়ে আসেন, হাইব্রিড সবজি, যেটা এখন আমরা সবাই খাচ্ছি হাইব্রিড সবজি। উনি যেটা সবচেয়ে বড় কাজ করেছেন সেটা হলো আপনার পোলট্রি, হাইব্রিড পোলট্রি, যেটা আমরা ফার্মের মুরগি বলি, ওটা উনি নিয়ে আসেন এই দেশে। এনে উনি চীনে গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। তখন কিন্তু কমিউনিস্ট চীন। চিকিৎসার জন্য গিয়েছেন, গিয়ে দেখেন যে এরকম চীনে কমিউনের মাধ্যমে আপনার প্রোডাকশন হয়, কমিউনিস্টটা কিনে নেয়। উনি মনে করলেন যে তারা মার্কেটিং করে। আমাদের দেশে মেইন প্রবলেম আপনি জানেন, বিপণন। জি, বিপণন। ফার্মাররা যে প্রাইসে বিক্রি করে তার থেকে 2 ডাবল অথবা 3 গুণ দামে কনজিউমাররা আমরা কিনে খাই। এখানে মাঝখানে বিভিন্ন কারণে, আমি কাউকে দোষ দিব না, আমি মধ্যসত্ত্ব শব্দটাই পছন্দ করি না, তাদের কন্ট্রিবিউশন আছে, বাট এখানে ভেরি ইনএফিশিয়েন্ট আপনার সাপ্লাই চেইনের কারণে আমরা দেখি যে এই ধরনের ঝামেলা হচ্ছে। উনি যেটা করলেন, ফার্মারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন, মডার্ন ট্রেনিং, একটা আলাদা ইনস্টিটিউট করা হলো, ওখানে ট্রেনিং সেন্টার করা হলো, ট্রেনিং দেওয়া হচ্ছে, সেটা পোলট্রি পালন, মাছ পালন এবং হলো হাইব্রিড ধান চাষ করলেন, তাদেরকে বীজ দিলেন, উৎপাদন বাড়লো, সে আবার উনি কিনে নিলেন জিনিসটা, কিনে নিয়ে উনি মার্কেটিং করলেন, মানে হলো, এবং তাদের পুঁজি দেওয়া হলো। একটা ঘর করতে হবে, তৎকালীন আমলে 11 লাখ 12 লাখ টাকা লাগতো একটা ঘর করতে, মুরগি পালার জন্য, 5,000 মুরগি পালার জন্য, এই 5,000 মুরগি পালার জন্য। এবং এটা হলো এই উপমহাদেশে প্রথম ব্রিডিং সাইটসে প্রথম কন্ট্রাক্ট ফার্মিং উনি চালু করেছেন, যেটা চায়নাতে করেছে, যার কারণে চায়না, যেখানে সারা সময় তারা ইম্পোর্ট করে খেতে হতো, আজকে চীনে কিন্তু আমরা, আমেরিকাতে আমি দেখেছি, কানাডাতে দেখেছি, ইউরোপে দেখেছি, ফুল থেকে শুরু করে খাদ্য সব চায়না থেকে আসে, চীন থেকে আসে। কিভাবে প্রোডাক্টিভিটি বাড়িয়েছে তারা, এমন জায়গায় নিয়ে গেছে যে তারা অর্ধেকের চেয়ে বেশি জমি ছেড়ে দিয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, আরো বেশি। তারপরেও তারা উৎপাদন অনেক বেড়েছে। এটাই উনি কল্পনা করেছিলেন, স্বপ্ন ছিল এটা করার জন্য, এটা উনি করেছেন। এটা তো করেছেন অন্য ক্ষেত্রে। দ্বিতীয় যেটা আছে, খুব সংক্ষেপেই আমি বিশ্বাস করছি, উনি বাংলাদেশে প্রথম হাউজিং, যেটা আমরা মডার্ন হাউজিং দেখি, যে দুটো জিনিস, একটা হলো অ্যাপার্টমেন্ট কনসেপ্ট, আর একটা হলো জমি। ঢাকা শহর ছোট্ট একটা জায়গা ছিল, উনি ঢাকা শহরকে পাকিস্তানের সময় মিরপুরের পল্লবী যে জায়গাটা, উপশহর একটা তৈরি করলেন উনি, তখন তো ঢাকার অনেক বাইরে পল্লবী, ওটা করলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে উনি আফতাবনগর, বনশ্রী, উনি এটা তৈরি করলেন, প্লট করে 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 ওরা সবাইকে দেওয়া হয়। নিকেতন ওনার, সরি আমি হাই এন্ডের জন্য মিড এন্ড লো এন্ড, 3টা গ্রুপ করে উনি সবাই। তখন ভাবা যেত না, তখন তো পানি ছিল। আর হলো অ্যাপার্টমেন্ট লিভিং, মানুষের বিশ্বাস করতো না অ্যাপার্টমেন্ট লিভিং। আমাদেরকে যখন এগুলো বলতেন, আমাদের আধুনিক শপিং মলও তো ওনার, প্রথম শপিং মল ওনার ইস্টার্ন প্লাজা, উনি প্রথম শপিং মল করেছেন। এটা হলো এই হাউজিং ব্যবসায় উনি এই কাজটা করেছেন। আরেকটা উনি কাজ করেছেন, সেটা হলো, এটা অনেকেই জানে না, সেটা হলো ব্যাক টু ব্যাক এলসি, যেটা কারণে গার্মেন্টস আজকে এই জায়গায় গিয়েছে, বাঙালির হাতে পুঁজি ছিল না। তো উনি যখন পাকিস্তান আমলে জুট মিল চালু করেছেন,
বাঙালিরা জুট মিল করেছে, তাদের হাতে টাকা নাই। তো যখন এলসিটা আসে তার প্রোডাকশন করে তো দিতে হয়। তো ওয়ার্কিং ক্যাপিটাল নাই বাঙালির কাছে। বাঙালির শুধু ব্যাংকে অ্যাক্সেস নাই, সব হলো পশ্চিমাদের কন্ট্রোলে ব্যাংক। তখন উনি যেটা করলেন, এই ব্যাক টু ব্যাক এলসিটা কি করলেন উনি, যে বললেন যে আমার এলসিটাকে আপনারা মর্গেজ রাখেন, এটা এগেনস্ট আমাকে লোন দিবেন, আমি এক্সপোর্ট করে দিবেন, আপনি টাকা দিয়ে দিবেন। এই যে চালু হলো, এখান থেকে ব্যাক টু ব্যাক এলসি কনসেপ্টটা চালু হয়। আরেকটা উনি কাজ করেছিলেন ব্যাংক। পাকিস্তানের সময় যখন বাঙালিরা কোনো মতেই কোনো ব্যাংকের সুযোগ পায় না, ব্যাংক গ্যারান্টি লাগে, একটু ভালো কাজ করতে গেলে, ছোট ব্যবসা করতে এলসি খুলতে হয়, এগুলো কোনো সুযোগ সুবিধা ছিল না, পাঞ্জাবির এগুলো অ্যালাউ করতো না। তখন উনি যেটা করলেন, একটা বড় কাজ করলেন। একটা ব্যাংক ছিল, আমি ব্যাংকটার নাম ভুলে গেছি, ওই ব্যাংকটা উনি কিনে ফেলেন। কিনে ফেলে ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, একই সাথে প্রায় কাছাকাছি সময় ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক করা হলো আর ইস্টার্ন ব্যাংকিং করা হলো, দুটো ব্যাংক করা হয়। দুটো ব্যাংক উনি চালু করেছেন। পরবর্তীতে স্বাধীনতা উত্তর আরেকটা উনি ব্যাংক করলেন। এটা হলো বাঙালিরা যে বিদেশে থাকে তারা টাকা পাঠায় রেমিটেন্সের জন্য, রেমিটেন্সটা অসুবিধা হয়, আজকের মতো ব্যাংকিং সিস্টেম ছিল না। তখন উনি করলেন আইএফআইসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানি, শুধু রেমিটেন্স আনার জন্য। পরবর্তীতে এরশাদ সাহেব যখন লিবারালাইজেশন করলেন, ডিরেগুলেশন করলেন, তখন এটাকে উনি প্রাইভেট ব্যাংকে কনভার্ট করলেন এবং আরো কয়েকজন। এটাই বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক, প্রথম অথবা দ্বিতীয়, প্রথম দিকে 2-3 জনের সাথে উনি এটা নিয়ে আসলেন। এছাড়া ওনার আরেকটা স্বপ্ন ছিল, যেটা উনি দেখে যেতে পারেন নাই। বিদেশের মতো আপনার ভাড়ার টাকায় আপনি একটা বাড়ি পাবেন, একটা বাড়ি করতে হবে, বাড়িটা আপনার কাছে দিয়ে দেওয়া হবে, এমনভাবে করা হবে বাড়িটা তার একটা পোর্শন আপনি রেন্ট ভাড়া দিয়ে দিবেন, ওই ভাড়ার টাকা দিয়ে আপনার হয়ে যায়। তার জন্য যেটা দরকার হলো একটা ব্যাংক, যেই ব্যাংক আপনাকে 30 থেকে 50 বছরের রিপেমেন্ট হবে, তাহলে ইনস্টলমেন্টগুলো ছোট ছোট হয়। এটা উনি করতে চেয়েছিলেন, উনি ওয়ার্ল্ড ব্যাংকে কথা বলেছেন, এটা করেছেন, এগুলো সারা দেশের জন্য। উনার গ্রামে আরেকটা উনি করতেছিলেন, এডুকেশন ইনস্টিটিউট। এটা কি বাস্তবায়ন হয়েছে? না, এটা করতে পারেন না, তার আগে উনি তখন মারা যান উনি। এছাড়া উনি যেটা একটা করতে চেয়েছিলেন, উনি মনে করলেন যে আমার গ্রামে আমি যদি একটা এডুকেশনাল হাব করতে পারি, যেখানে সারা দেশ থেকে ছাত্রছাত্রী এসে পড়াশোনা করতে, বিশ্ববিদ্যালয় এবং স্পেশালাইজ কিছু আপনার কলেজ ইঞ্জিনিয়ারিং এ ধরনের কিছু করা, এটা উনি করতে চেয়েছিলেন। যার জন্য ওই সময় উনি হার্ভার্ড ইউনিভার্সিটির লোক পাঠালেন, তাদের সাথে কোনো রকম টেকনিক্যাল কোলাবোরেশন করা যায় না। তো এটা করতে গেলে গ্রামে তো শহরের ছেলে পড়তে যাবে না, তাহলে উনি যেটা করলেন, ওনার অঞ্চলে যত স্কুল কলেজগুলো আছে সবগুলো উনি দিয়ে নিলেন, তাদেরকে ফাইন্যান্স করলেন, আপগ্রেডেশন করলেন, এবং ঢাকা ল্যাবরেটরি স্কুলের তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন, রিটায়ারমেন্টের ওটাকে নিয়ে গ্রামে নিয়ে গেলেন এবং একটা ট্রাস্ট করলেন, জহুরুল ইসলাম এডুকেশন ট্রাস্ট। সেই ট্রাস্টের আন্ডারে এইসব স্কুলগুলো চালু করে দিলেন, তাদেরকে আপগ্রেড করে দিলেন, সুযোগ সুবিধা দিলেন, পয়সা দিলেন, স্কুলের মাস্টারদেরকে বেতন বাড়াই দিলেন, উনি একটা কি বলেন আপনি পরিতোষ বা একটা কিছু এই টাইপের কিছু এক্সট্রা অ্যালাউন্সেস দেওয়া শুরু করলেন। এবং আস্তে আস্তে এখানে এই ছাত্রগুলো তখন এখানে পড়তে আসবে, এইসব মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটিতে, এটা ওটা কল্পনা ছিল। জহুরুল ইসলাম সাহেব নেই, কিন্তু তার যে তৈরি প্রতিষ্ঠানগুলো এবং তার যে উদ্যোগগুলো, তার মধ্য দিয়ে কিন্তু তার স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে, পুরোপুরি না হলেও। এবং আপনারা আছেন যারা তার উত্তরাধিকার বহন করছেন, বিভিন্ন পর্যায়ে তারা তার স্বপ্নকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা রেখে আজকে সংলাপ এখানে শেষ করছি। ফজলে রহিম শাহরিয়ার, আপনাকে চর্চার পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ যে আমাদেরকে একটা কথা বলার জন্য স্কোপ করে দিলেন, আমি কথা বলতে পারলাম। এবং এই ধরনের যদি সবাই কিছু করে, তাহলে বাংলাদেশের উদ্যোক্তারা, ব্যবসায়ী উদ্যোক্তা একটা গ্রুপ, আর একটা গ্রুপ হলো মানে লুটেরা গ্রুপ, এদের মধ্যে পার্থক্য আছে, এটা বেরিয়ে আসবে। যাক, আমরাও চাই যে লুটেরা গ্রুপকে কোনোভাবেই যাতে কোনো পর্যায়ে থেকে তাদের সহায়তা না করা হয়, এবং তাদের এই যে জনগণের উপর, মানুষের উপর যে তাদের শোষণ, সেটা যাতে না চলতে পারে, অনাচার যাতে না চলতে পারে। এবং আমরা সৎ উদ্যোক্তা চাই, সৎ প্রতিষ্ঠান গঠিত হবে, এবং যেখান থেকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের মতো এরকম প্রতিষ্ঠান, যেখান থেকে গ্রাম অঞ্চলের
অতি আহ, দরিদ্র পরিবারের, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে এবং গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাবে, এই প্রত্যাশা রেখে আজকে আমরা সংলাপ শেষ করছি। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।